সো দ্রবণ চ্যাপ্টারের লাস্ট দুটো টপিক শেষ করব আজকে, তাহলে দ্রবণ শেষ। একটা হচ্ছে অসমোটিক প্রেসার, একটা হচ্ছে অ্যাবনর্মাল কলিগেটিভ প্রপার্টি। প্রথম টপিকটা নিয়ে শুরু করা যাক। অসমোটিক প্রেসার। বাংলা কি এর? অভিস্রবণ চাপ। অভিস্রবণ চাপ, এটা জানতে গেলে আমাদেরকে আগে জানতে হবে যে অভিস্রবণটা কি। অভিস্রবণ হচ্ছে, যদি সংজ্ঞা হিসেবে বলি তাহলে বলবো যে অসমান গাঢ়ত্ব বিশিষ্ট দুটো দ্রবণকে, ধরো দুটো দ্রবণ আছে, এভাবে না, এখানে একটা দ্রবণ আছে, এখানে একটা দ্রবণ আছে, এর গাঢ়ত্ব C1, এর গাঢ়ত্ব C2, অর্থাৎ অসমান গাঢ়ত্ব বিশিষ্ট দুটো দ্রবণকে যদি অর্ধভেদ্য পর্দা দিয়ে পৃথক করি, এই পর্দাটা হচ্ছে অর্ধভেদ্য পর্দা। ইংলিশ টার্ম গুলো এর সঙ্গে বলি, জেনে রাখ, এরপরে সব স্টাডি মোটামুটি ইংলিশেই হবে। ইংলিশ হচ্ছে সেমি পারমিয়েবল মেমব্রেন। সেমি পারমিয়েবল মেমব্রেন হচ্ছে অর্ধভেদ্য পর্দা। দুটো অসমান গাঢ়ত্ব বিশিষ্ট নিতে পারি, অথবা একদিকে আমি দ্রবণ নিতে পারি, একদিকে দ্রাবক নিতে পারি, একদিকে বিশুদ্ধ দ্রাবক, একদিকে দ্রবণ নিতে পারি। তাহলে যার কনসেন্ট্রেশন কম সেখান থেকে যেখানে কনসেন্ট্রেশন বেশি তার দিকে দ্রাবকের স্বতঃস্ফূর্ত প্রবাহ হয়, এটাকে অভিস্রবণ বলে। অর্থাৎ একটি দ্রবণ এবং একটি দ্রাবককে অর্ধভেদ্য পর্দা দিয়ে পৃথক করলে, অথবা অসমান গাঢ়ত্ব বিশিষ্ট দুটো দ্রবণকে অর্ধভেদ্য পর্দা দিয়ে পৃথক করলে, কম গাঢ়ত্বের অঞ্চল থেকে বেশি গাঢ়ত্বের অঞ্চলে দ্রাবকের স্বতঃস্ফূর্ত প্রবাহকেই অভিস্রবণ বলে। এই অর্ধভেদ্য পর্দা হচ্ছে যে পর্দার মধ্য দিয়ে, এটা যদি সেই পর্দাটা হয়, সেই পর্দার মধ্য দিয়ে কেবল দ্রাবকই যাতায়াত করতে পারে, দ্রাবকটা অ্যালাউড, দ্রাবক যাতায়াত করতে পারে না, এটাই ব্যাপার। এই হচ্ছে অভিস্রবণ। ছোট ক্লাসে তোমরা পড়েছো অভিস্রবণ, অনেক আগে থেকেই পড়ানো হয়, বায়োলজিতে পড়ানো হয় অভিস্রবণ, ব্যাপন, অভিস্রবণ, এইসব। তো এটা এখানে আমরা কেমিস্ট্রি অ্যাসপেক্ট দেখবো, বেসিক ডেফিনেশন মোটামুটি হয়ে গেল। এবার অভিস্রবণ চাপ, যে এটা কি জিনিস অভিস্রবণ চাপ। ধরো একটা ইউ টিউব আঁকা হলো, ইউ টিউব মানে হচ্ছে ইউ আকৃতির নল। আজকে আমরা একটা নতুন টপিক শুরু করতে চলেছি, বেশ ইন্টারেস্টিং ফিজিক্যাল কেমিস্ট্রির একটা টপিক। কি হলো সেটা? হচ্ছে ফিজিক্যাল অ্যান্ড কেমিক্যাল ইকুইলিব্রিয়াম, বা বাংলায় ভৌত এবং রাসায়নিক সাম্যাবস্থা। কি চ্যাপ্টারটা কেন পড়বো দেখি আমরা একটুখানি। এটার জন্য জানতে হবে আমাদের ইকুইলিব্রিয়াম কি। আচ্ছা, কোনো সাউন্ড আসছিল না একটা রেকর্ডিং এর? হুম, জানি কেন শুরু হলো হঠাৎ। ওকে, যাই হোক। বেশ, আমরা ইউ আকৃতির নল নিয়েছি, ইউ টিউব নিয়েছি। তার এটাকে আমি একটা বাহু বলছি, এই পাশটা একটা বাহু, যেটাকে আমি এ বাহু বলছি, এই পাশটাকে বি বাহু বলছি। এই এ বাহুতে আমি নিয়েছি, বিশুদ্ধ দ্রাবক।
বি বাহুতে নিয়েছি ওই দ্রাবকের দ্রবণ। এখানে যদি জল নিয়ে থাকি, এখানে জলের মধ্যে কোনো দ্রাব মিশিয়ে এই দ্রবণ নিয়েছি। এমন ভাবে নিয়েছি যাতে দুই পাশেই আমি এখানে দ্রবণগুলোকে এরকম আঁকছি, দুপাশে উচ্চতা সমান হয়। ও সে তো হবেই, উচ্চতা শুরুতে দুপাশে দুরকম দিলে। এখানে আমি দিলাম একটা অর্ধভেদ্য পর্দা। আর কি করলাম, এখানে একটা পিস্টন দিয়ে দিলাম, এখানে একটা পিস্টন দিয়ে দিলাম, এখানে একটা পিস্টন দিয়ে দিলাম, এবং অভিস্রবণ হবে এখানে, কারণ আমি অর্ধভেদ্য পর্দা দিয়েছি আর এক পাশে দ্রাবক এক পাশে দ্রবণ নিয়েছি। এর ফলে কি হবে, এর ফলে বিশুদ্ধ দ্রাবক থেকে এ বাহু থেকে দ্রাবক বি বাহুতে প্রবেশ করবে, এখান থেকে দ্রাবকের প্রবাহ এদিকে হবে। তাহলে অভিস্রবণের ফলে প্রবাহ কনসেন্ট্রেশন কম থেকে কনসেন্ট্রেশন বেশির দিকে হবে, অথবা দ্রাবক থেকে দ্রবণের দিকে হবে। এর ফলে অভিস্রবণের আগে এরকম দুটো উচ্চতা সমান ছিল, এখানে কিন্তু পিস্টন আছে। অভিস্রবণ যখন হয়ে যাবে, কমপ্লিট হয়ে যাবে, তখন যদি এপাশ থেকে দ্রাবক ওপাশে প্রবেশ করতে থাকে, তাহলে যেদিকে দ্রাবক ছিল সেই পার্টটার বেশ সেই পার্টটার উচ্চতা কমে যাবে। এখানে পিস্টন ছিল, এখানে পিস্টন ছিল, এখানে আগে যেখানে হাইট ছিল এখন হয়তো হাইট এখানে চলে আসলো, কমে গেল, আর এখানে হাইট বেড়ে যাবে, এই অর্ধবৃত্ত পর্দা রয়েছে। তাহলে এ বাহুতে থাকা লিকুইড, এ বাহুতে থাকা লিকুইড কমে যাবে, মানে হাইট কমে যাবে, এখানে হাইট বেড়ে যাবে। এবার এখান থেকে এদিকে যাচ্ছে, তাহলে এই এ বাহু ছিল, এটা বি বাহু ছিল, এই পিস্টনের উপর আমি এবার চাপ প্রয়োগ করব। নেটওয়ার্ক ইস্যু। হ্যালো, শুনতে পাচ্ছিস এবার? হ্যালো, শুনতে পাচ্ছিস এবার? হ্যাঁ। আরে বারবার কারেন্ট চলে যাচ্ছে, জন্য। You can't minimize Zoom when you're recording the meeting. Okay, ঠিক আছে। স্ক্রিন কি দেখা যাচ্ছে? না, স্ক্রিন দেখা যাচ্ছে না। এবার হ্যাঁ। ওকে, বেশ। এ বাহুতে থাকা লিকুইড এর হাইট কমতে থাকবে, এই বাহুতে থাকা লিকুইডের হাইট বাড়তে থাকবে। পিস্টন গুলো যদি ফিক্স থাকে তাহলে এরকম চেঞ্জটা হতে থাকবে। এই বি বাহুর পিস্টনে যে মিনিমাম অ্যামাউন্ট অফ প্রেসার ক্রিয়েট করে এই দিকে থেকে এইদিকে দ্রাবকের প্রবাহটাকে বন্ধ করা যাবে,
সেটাই হচ্ছে অভিস্রবণ চাপ। বি বাহুর উপর যে পরিমাণ চাপ প্রয়োগ করলে এ বাহু থেকে বি বাহুতে দ্রাবকের প্রবাহ সম্পূর্ণরূপে বন্ধ করা যাবে, সেই মিনিমাম প্রেশারটাকেই বলা হয় অসমোটিক প্রেশার বা অভিস্রবণ চাপ। এবং এই সংখ্যাগত ধর্মে আমরা সব জায়গায় একজনের নামই পড়ছি, সেটা হচ্ছে হ্যালো, শুনতে পাচ্ছিস? হ্যালো, হ্যাঁ, শুনতে আওয়াজটা অনেক কেটে কেটে আসছে। মাইক্রোফোনের প্রবলেম, এখন নেটওয়ার্ক প্রবলেম। স্ক্রিন দেখা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ। ওকে, তো এখানে আমরা নতুন যে বিজ্ঞানীর নাম পড়বো তিনি হচ্ছেন ভ্যান হফ। ভ্যান হফের তিনটে সূত্র আছে, ফার্স্ট, সেকেন্ড, থার্ড। যেমন পিভি সমান এনআরটি ছিল, তেমন এখানে সূত্রটা হচ্ছে পাই সমান সি আর টি। তো পাই মানে হচ্ছে অসমোটিক প্রেশার, অভিস্রবণ চাপ। প্রথম সূত্রটা হচ্ছে এই পাই প্রপোর্শনাল টু এম। এম না, সি লিখি। সি, সি কি? সি হচ্ছে মোলার গাঢ়ত্ব। মোলার গাঢ়ত্ব। তখন এই আর তো আইডিয়াল গ্যাস কনস্ট্যান্ট, যেটা সেটা তো কনস্ট্যান্টই। তাহলে পাই এর সঙ্গে সি এর যখন সম্পর্ক নিচ্ছি তখন টিটা কনস্ট্যান্ট, তাহলে এখানে টি কনস্ট্যান্ট। সেকেন্ডটা পাই প্রপোর্শনাল টু নিতে পারি টি, তখন সি কনস্ট্যান্ট হবে। সি কনস্ট্যান্ট। এই হচ্ছে দুটো সূত্র। স্টেটমেন্টটা ওরকম যে একটা নির্দিষ্ট উষ্ণতায় কোনো অনুদ্বায়ী তড়িৎ বিশ্লেষ্য কঠিন সংযোজনযোগ্য লঘু দ্রবণের অভিস্রবণ চাপ ওই দ্রবণের মোলার গাঢ়ত্বের সমানুপাতিক বা উষ্ণতার সমানুপাতিক, এরকম। থার্ড ল বা তৃতীয় সূত্র হচ্ছে যে আমি তিনটে ডিফারেন্ট এরকম ইউটিউব নিয়েছি। ধরো এখানে দ্রবণে আমি নির্দিষ্ট পরিমাণ সব ক্ষেত্রেই নির্দিষ্ট অ্যামাউন্টের ডিফারেন্ট টাইপ অফ কঠিন অনুদ্বায়ী তড়িৎ বিশ্লেষ্য সংযোজনযোগ্য দ্রাব যোগ করেছি। ধরো এখানে দ্রাবটা হচ্ছে এ, এখানে দ্রাবটা বি, দ্রাবটা সি, এখানে যোগ করেছি একই পরিমাণ যোগ করলে এখানে দ্রাবের মোল সংখ্যা যা, এখানেও তাই, এখানেও তাই। দ্রাবের মোল সংখ্যা সমান মানে দ্রাবের পরমাণু বা কণার সংখ্যাও সমান। দ্রাবের হ্যালো। আবারও সেম প্রবলেম, শুনতে পাচ্ছিস কি এবার? হ্যাঁ হ্যাঁ। তো আজকে এভাবেই চলতে হবে, কিছু করার নেই। ব্যাড ওয়েদার খুব, সন্ধ্যে থেকে মোটামুটি বৃষ্টি হচ্ছে এখনো তাই। ওকে, তো থার্ড ল বলছে আমি তিনটে ডিফারেন্ট পাত্র নেব, তিনটে ডিফারেন্ট ইউটিউব আর কি, আগে যেটা দেখলাম ইউ আকৃতির টিউব নেব, নিয়ে তাতে যদি একটা নির্দিষ্ট পরিমাণ দ্রাবক রয়েছে, তাতে এ বি সি তিনটে ডিফারেন্ট দ্রাব যদি আমি যোগ করি একই পরিমাণে যোগ করা মানে এতে দ্রাবের মোল সংখ্যা সমান তিনটেতেই। দ্রাবের মোল সংখ্যা সমান মানে দ্রাবের পরমাণুর সংখ্যাও সমান, পরমাণু না, অণুর সংখ্যাও সমান। অণুর সংখ্যা সমান হলে বা কণার সংখ্যা সমান হলে, যেহেতু এটা একটা কলিগেটিভ প্রপার্টি, এটা একটা সংখ্যাগত ধর্ম, তাই তিনটের ক্ষেত্রেই অভিস্রবণ চাপ সমান হবে। দ্যাটস দ্য থার্ড ল অফ ভ্যান হফ। ওকে, তো এই দুটো সূত্র থেকে আমরা কি দেখলাম? পাই প্রপোর্শনাল টু সি টি। তো পাই সমান সমান হয়ে যাবে সি টি, সরে গিয়ে একটা কনস্ট্যান্ট আসবে, কনস্ট্যান্টটা যদি কে হয়, কে সি টি। এবার ডিফারেন্ট পাই নিয়ে, মানে ডিফারেন্ট কনসেন্ট্রেশন, ডিফারেন্ট টেম্পারেচারে, ডিফারেন্ট অসমোটিক প্রেসারের ভ্যালু নিয়ে যদি আমি প্লট করি এরকম, ধরো পাই নিলাম,
পাই পাচ্ছি একটা নির্দিষ্ট কনসেন্ট্রেশন নির্দিষ্ট টেম্পারেচারে। যদি টেম্পারেচার ফিক্স করে একটা কনসেন্ট্রেশন, আমি ধরো টেম্পারেচার ফিক্স করে দিলাম, দিয়ে কনসেন্ট্রেশন চেঞ্জ করছি, করে আমি কে এর ভ্যালু নিচ্ছি, সরি আমি স্লোপ টানছি, গ্রাফটা এরকম আসবে। এই স্লোপের ভ্যালুটা হবে কে ইন্টু টি। কে টি টেম্পারেচার আমি জানি কত টেম্পারেচার, সেখান থেকে কে এর ভ্যালু বের করতে পারবো। তো এইভাবে কে এর ভ্যালু বের করে দেখা গেল যে কে এর ভ্যালু আর এই আদর্শ গ্যাস ধ্রুবক বা আইডিয়াল গ্যাস ধ্রুবক সেটার সঙ্গে সমান হচ্ছে। তাই কোয়েশ্চেনটাকে আমরা বলবো পাই সমান সি আর টি। এটার সঙ্গে আইডিয়াল গ্যাস ইকুয়েশনের মিল রয়েছে, আইডিয়াল গ্যাস ইকুয়েশনের মিল রয়েছে। ঠিক আছে, এরকম একটা পয়েন্টও আছে দেখবি বইয়ে, যে ভ্যানহফের অভিস্রবণ চাপ সংক্রান্ত সমীকরণের সঙ্গে আদর্শ গ্যাস সমীকরণের সাদৃশ্য কি। তো সেখানে আমরা এইভাবে করতে পারি যে আদর্শ গ্যাস সমীকরণ আমরা জানি যে পিভি ইকুয়াল টু এন আর টি। এন মানে নাম্বার অফ মোল, ভি মানে ভলিউম, ভি মানে প্রেসার, আর মানে আইডিয়াল গ্যাস কনস্ট্যান্ট, টি মানে টেম্পারেচার ইন কেলভিন। অবশ্যই টেম্পারেচারটা কিন্তু কেলভিন স্কেলে। তো এখান থেকে লিখতে পারি পি ইকুয়াল টু এন বাই ভি আর টি। এন বাই ভি মানে এন তো নাম্বার অফ মোল, ভি মানে ভলিউম। তো একটা নির্দিষ্ট আয়তনে কত মোল আমার সাবস্টেন্স আছে, এন বাই ভি। এন কে যদি আমি মোল বলি, ভলিউমকে আমি লিটারে বলতে পারি, মোল পার লিটার, এটা তো কনসেন্ট্রেশনের ইউনিট, অর্থাৎ এন বাই ভিটা হচ্ছে অ্যাকচুয়ালি কনসেন্ট্রেশন। তাহলে সি আর টি কনসেন্ট্রেশন, তাহলে পি সমান সি আর টি। আর এই সমীকরণ ভ্যানটপ সমীকরণ হচ্ছে পাই সমান সি আর টি, পাইটাও একটা প্রেসার, এই পিটাও একটা প্রেসার। সেভাবেই এই দুটোর মধ্যে সাদৃশ্য লক্ষ্য করা যায়। এবার প্রত্যেকটা সংখ্যাগত ধর্মে আমরা দ্রাবের আণবিক গুরুত্ব বের করার ফর্মুলা ডিরাইভ করছি। যদিও ফর্মুলা ধরে আমরা অঙ্ক করছি না, আমরা থিওরিটিক্যালি অঙ্কগুলো করছি। দ্রাবের আণবিক গুরুত্ব নির্ণয়, ফর্মুলা জাস্ট আছে তাই করতে হবে। পাই সমান সি আর টি। সি মানে আমরা বলেছি মোলার গাঢ়ত্ব, মোলাল নয় মোলার। অন্যদিকে কিন্তু আগের দুটোই ছিল মোলাল, কেবি, মানে কেবি মানে স্ফুটনাঙ্কের উন্নয়ন এবং হিমাঙ্কের অবনমন, সেখানে কিন্তু মোলাল গাঢ়ত্ব ছিল, এখানে কিন্তু মোলার গাঢ়ত্ব, মোলার গাঢ়ত্ব। Okay. ধরা যাক আমার কাছে দ্রাবকের পরিমাণ হচ্ছে W2, দ্রাবের পরিমাণ হচ্ছে W1। অন্যদিকে দ্রাবকের আণবিক ভর বা আণবিক গুরুত্ব হচ্ছে W1, সরি M1, এম দিয়ে ডিনোট করে এগুলোকে। আর দ্রাবের আণবিক গুরুত্ব হচ্ছে M2। M2টাকে আমাকে বের করতে হবে। এখান থেকে আমরা বলতে পারি যদি এই দ্রবণটা আমার একটা ভি লিটার দ্রবণ হয়, ভি লিটার দ্রবণ, তাহলে ভি লিটার দ্রবণে এর মধ্যে দ্রাবের মোল সংখ্যা কত। দ্রাবের মোল সংখ্যা হচ্ছে, দ্রাবক কি পরিমাণে আছে W1 বাই M1, দ্রাব এই পরিমাণ আছে W1 বাই M1। ভি লিটার দ্রবণে যদি দ্রাবের মোল সংখ্যা এটা হয়, তাহলে 1 লিটার দ্রবণে দ্রাবের মোল সংখ্যা কত, W1 বাই M1 ভি। 1 লিটার দ্রবণে যত মোল দ্রবীভূত থাকে সেটাকেই মোলারিটি বলা হয়। এটাই হচ্ছে সি বা মোলার গাঢ়ত্ব, মোলার গাঢ়ত্ব। এখানে একটু বোধহয় ভুল করা হলো, দ্রাবকটা হয় W1, হ্যাঁ হ্যাঁ, দ্রাবকটা হয় 2, দ্রাবককে 1 আর দ্রাবকে 2 দিয়ে ডিনোট করা হয়, তাহলে এখানে W2 বাই M2 হবে। ওকে, মোলার গাঢ়ত্ব এবার আমি ভ্যান টপ সূত্রে বসিয়ে দিই। পাই সমান সি আর টি, সিটাকে বসাতে পারে W2 বাই M2V ইন্টু আর টি। এখান থেকে তার মানে এই দুটো কাজেই লাগছে না, তো এখান থেকে বের করতে হবে M2, তাই তো M2।
m2 ইকুয়াল টু পাই ভি না পাই ভি কেন, m2 ইকুয়াল টু w2 rt বাই পাই ভি, w2 rt বাই পাই ভি। এভাবে আমরা দ্রাবের আণবিক গুরুত্ব বের করতে পারি। বেশ, নেক্সট পয়েন্ট হচ্ছে এই ভ্যান হফের সূত্রের প্রযোজ্যতা। প্রত্যেকটা সূত্রের প্রযোজ্যতায় আমরা সেই একই জিনিস দেখছি, দ্রাবটা কেমন হতে হবে আর দ্রবণটা কেমন হতে হবে। দ্রাবটা হতে হবে কঠিন অনুদ্বায়ী তড়িৎ অবিশ্লেষ্য সংযোজন অযোগ্য, আর দ্রবণটা হতে হবে একটা লঘু দ্রবণ। ব্যাস। আরেকটা জিনিস যেটাও ছোটবেলা থেকে পড়ানো হয়, কোষ বা সেল পড়ানোর সময় অনেক জায়গায় পড়ানো হয়, সেটা হচ্ছে 3 টাইপের দ্রবণ। একটা হচ্ছে আইসোটোনিক, একটা হচ্ছে হাইপোটোনিক, একটা হচ্ছে হাইপারটোনিক। ধরা যাক দুটো দ্রবণ রয়েছে আমার, এই একটা দ্রবণ, এই একটা দ্রবণ, এখানে কিছু রয়েছে, এখানে দ্রবণে কিছু রয়েছে, এখানে দ্রবণ রয়েছে। দুটো দ্রবণকে আইসোটোনিক দ্রবণ তখনই বলবো যদি এদেরকে আমি কানেক্ট করি অর্ধবেদ্য পর্দা দিয়ে, তাহলে কোনো দিক থেকে কোনো দিকে দ্রাবকের প্রবাহ হবে না। অর্থাৎ দুটোরই অভিস্রবণ চাপ, অসমোটিক প্রেসার, এটার যদি অসমোটিক প্রেসার 1 হয়, এটা যদি অসমোটিক প্রেসার 2 হয়, তাহলে অসমোটিক প্রেসার 1 ইকুয়াল টু অসমোটিক প্রেসার 2, অভিস্রবণ চাপ সমান। হলো। এবার যদি দুটো পাত্র এরকম নিই, দুটো ডিফারেন্ট দ্রবণ রয়েছে বা দুটো ডিফারেন্ট কনসেন্ট্রেশন রয়েছে, এদের মধ্যে অর্ধবেদ্য পর্দা দিয়ে আমি যদি যোগ করি, তাহলে যদি ফ্লো হয় কোনো না কোনো দিকে, ধরা যাক এদিক থেকে এদিকে ফ্লো হচ্ছে, দ্রাবকের ফ্লো হচ্ছে, অর্থাৎ অর্ধবেদ্য পর্দা দিয়ে পৃথক করা দুটো দ্রবণের মধ্যে একটার অভিস্রবণ চাপ কম হবে, একটার অভিস্রবণ চাপ বেশি হবে। যেটার অসমোটিক প্রেসার, তো এখানে যদি প্রবাহ হয় তাহলে OP1 নট ইকুয়াল টু OP2, এখানে এটা 1 নম্বর, এটা 2 নম্বর যদি হয় তাহলে নট ইকুয়াল টু, তাহলে হয় OP1 গ্রেটার দেন OP2 হবে, অসমোটিক প্রেসার 2, অর OP1 লেস দেন OP2 হবে। যেটার ক্ষেত্রে অসমোটিক প্রেসার বেশি, এই দুটোর মধ্যে যেটার ক্ষেত্রে অসমোটিক প্রেসার বেশি, সেটাকে অন্যটার সাপেক্ষে বলা হবে হাইপারটোনিক। অসমোটিক প্রেসার, এই দুটোর মধ্যে অসমোটিক প্রেসার একটার কম একটার বেশি, তো যার অসমোটিক প্রেসার বেশি সেটাকে বলা হবে হাইপারটোনিক দ্রবণ, হাইপারটোনিক। এই দুটোর মধ্যে একটার অসমোটিক প্রেসার যদি বেশি হয় তাহলে সেটা হাইপারটোনিক, অন্যটা তাহলে যার অসমোটিক প্রেসার কম সেটা হবে হাইপোটোনিক। হলো। হাইপোটোনিক দ্রবণের গাঢ়ত্ব কম হয়, এখান থেকে এখানে প্রবাহ হচ্ছে বলছি, তার মানে এর গাঢ়ত্ব নিশ্চয়ই কম ছিল, কনসেন্ট্রেশন কম ছিল, এর কনসেন্ট্রেশন বেশি ছিল, কম গাঢ়ত্ব থেকে বেশি গাঢ়ত্বের দিকে যায়, তো কম গাঢ়ত্ব হলে সেটা হচ্ছে হাইপোটোনিক, হাইপো, বেশি গাঢ়ত্ব হলে হাইপার। তাহলে হাইপোটোনিক থেকে সবসময় হাইপারটোনিকে দ্রাবকের প্রবাহ হয়, দ্রাবকের প্রবাহ হয় সবসময় হাইপো থেকে হাইপার টনিক দ্রবণে প্রবাহ হয়, অর্থাৎ কম গাঢ়ত্ব থেকে বেশি গাঢ়ত্ব, হাইপো মানে কম গাঢ়ত্ব, এখান থেকে বেশি গাঢ়ত্ব। অন্যদিকে হাইপো মানে কি, হাইপো মানে হচ্ছে এর অসমোটিক প্রেসার কম, এর অসমোটিক প্রেসার বেশি, আর এক্ষেত্রে আইসোটোনিকের ক্ষেত্রে দুটোই সমান। বেশ, এর একটা এক্সাম্পল দেখে নিই আমরা। মানুষের লোহিত রক্তকণিকা বা আরবিসি দেখতে এরকম হয়। এই যে এই লোহিত রক্তকণিকার বাইরে যে আবরণটা রয়েছে, সেই আবরণটা একটা অর্ধবেদ্য পর্দার কাজ করে। আর এই লোহিত রক্তকণিকার মধ্যের কোষের যে তরল রয়েছে,
তার গাঢ়ত্ব, তার কনসেন্ট্রেশন হচ্ছে 0.84%। ভালো করে এটা বুঝবি। ভিতরের কনসেন্ট্রেশন এই লোহিত রক্তকণিকার মধ্যে যে লিকুইড রয়েছে, দেহ তরল, তার মধ্যে তার কনসেন্ট্রেশন হচ্ছে 0.84%। এবার লোহিত রক্তকণিকাকে যদি আমি জলে রাখি, এখানে জল রয়েছে, জলের মধ্যে আমি যদি রাখি, তাহলে অভিস্রবণ প্রক্রিয়ায় কি হবে? লোহিত রক্তকণিকার মধ্যে জল প্রবেশ করবে। এখানে লোহিত রক্তকণিকা রাখছি, জলের কনসেন্ট্রেশন তো কম, সে এর ভিতরে প্রবেশ করবে। তাহলে কি হবে? লোহিত রক্তকণিকা আস্তে আস্তে ফুলতে থাকবে, ফুলে আস্তে আস্তে ফেটে যাবে। ওকে। অন্যদিকে যদি আমি 4% NaCl দ্রবণে রাখি, তাহলে বাইরে আছে 4% NaCl দ্রবণ, তার মানে বাইরের কনসেন্ট্রেশন বেশি, আর ভিতরে আছে তো 0.84%। তো ভিতরের কনসেন্ট্রেশন কম, তাহলে ফ্লোটা কোন দিকে হবে? কম গাঢ়ত্ব থেকে বেশি গাঢ়ত্বের দিকে। তাই ভিতর থেকে বাইরের দিকে দ্রাবকের প্রবাহ হবে। তাহলে দ্রাবকের প্রবাহ যদি ভিতর থেকে বাইরের দিকে চলে আসে, তাহলে এটা তো আস্তে আস্তে সংকুচিত হয়ে যাবে। কিসমিস রাখলেও সেম গল্প, এটা সংকুচিত হয়ে যাবে 4% NaCl দ্রবণে রাখলে। তো আর যদি আমি এমন একটা দ্রবণ বানাতে পারি, বাইরের দ্রবণটার কনসেন্ট্রেশন হচ্ছে 0.84%, তাহলে ভিতরেরটাও তাই, তাহলে লোহিত রক্তকণিকা একদম ওরকম থাকবে। তাহলে এই সলিউশনটাকে আমি বলবো আইসোটোনিক। যখন জল দিয়েছি তখন সেটাকে বলবো আমি হাইপোটোনিক, কারণ এই তো জলের কনসেন্ট্রেশন তো কম, ভিতরের থেকে বাইরে কম, আর ভিতর থেকে বাইরে বেশি, তাই এটাকে বলবো হাইপারটোনিক। বেশ, এই যে লোহিত রক্তকণিকা বললাম যে জল ঢুকে ফেটে যাবে ভিতরে জলে রাখলে, এই লোহিত রক্তকণিকা ফেটে যাওয়া এই ডিজিজটাকে বলা হয় হিমোলিসিস। হিমোলিসিস ডিজিজটার নাম। এবার দেখ, আমরা মাঝে মাঝে স্যালাইন নিই। স্যালাইন না মানে বাইরে থেকে কোনো একটা লিকুইড আমরা নিচ্ছি, সেই লিকুইডটা আমাদের শরীরে গিয়ে যাতে এই টাইপের ঘটনা না ঘটায়, তাহলে তার কনসেন্ট্রেশনটা তো মোটামুটি আইসোটোনিক রাখতে হবে, না হলে তো এরকম হয় সংকুচিত হবে, না হয় প্রসারিত হয়ে ফেটে যাবে। তাই আমি যখন স্যালাইন নেব, তখন আমাকে, স্যালাইনের মধ্যে তো লবণ জল থাকে আর কি, মানে একটা সলিউশন থাকে, তার কনসেন্ট্রেশন কিন্তু ওই 0.84%-এর কাছাকাছি রাখতে হবে। কারণ এই লোহিত রক্তকণিকার মধ্যে 0.84% আছে, তাহলে বাইরে যদি 0.84% না থাকে, তাহলে তো হয় সংকুচিত হবে, না হয় প্রসারিত হয়ে ফেটে যাবে। তাহলে আমাকে একটা আইসোটোনিক একটা সলিউশন, একটা সলিউশন আমাকে নিতে হবে। সেই জন্য মানে আমি কি নেবো, স্যালাইন, যদি লবণ জল ভাবি স্যালাইনকে, তার মানে NaCl এর সলিউশন, তাই আমি নেবো 0.84% NaCl অ্যাজ স্যালাইন আমি নেব। তো এটাকেই বলা হয় নর্মাল স্যালাইন। নর্মাল স্যালাইন। তাই স্যালাইনের ক্ষেত্রে লবণের কনসেন্ট্রেশনটা কি পরিমাণ ইম্পর্টেন্ট এখান থেকেই বোঝা যায়, এবং কনসেন্ট্রেশন চেঞ্জ হলে কি হতে পারে সেটাও এখান থেকে বোঝা যায়। হলো। একটা দুটো অ্যাপ্লিকেশন দেখা যায়, কয়েকটা ঘটনা অভিস্রবণ কাজে লাগে, যেখানে ব্লাড প্রেশার যাদের বেশি থাকে তাদেরকে সল্ট খেতে কম বলা হয়, যে কম লবণ খাবে। কেন? কোনো আইডিয়া? দেখ, অসমোটিক প্রেশার, অভিস্রবণ চাপ, এই ব্লাড প্রেশার, হ্যাঁ, ব্লাডের মধ্যে যেসব লিকুইড আছে তার একটা অসমোটিক প্রেশার আছে, সেই অভিস্রবণ চাপ কিন্তু আমরা জানি যে একটা কলিগেটিভ প্রপার্টি, সংখ্যাগত ধর্ম, কলিগেটিভ প্রপার্টি, কলিগেটিভ প্রপার্টি বা সংখ্যাগত ধর্ম। তার মানে
যত আমার দ্রাবের সংখ্যা বাড়বে ততই কলিগেটিভ প্রপার্টি বাড়বে। যত আমি সল্ট নেব, সল্ট মানে ধরো আমি NaCl নিলাম, তাহলে যত আমি NaCl নেব সেটা ভেঙে একটা NaCl ভেঙে তো Na প্লাস আর Cl মাইনাস তৈরি হয়, তার মানে একটা NaCl এর জন্য দুটো করে কণা, মানে আমি পার্টিকেল পাচ্ছি, কণা পাচ্ছি। তো কি হবে, যত সল্ট নেব তত, যেহেতু আমার ইন্টারনাল সিস্টেম ব্লাড প্রেশার সেটা একটা, অ্যাকচুয়ালি এটা একটা অসমোটিক প্রেশার, এবং অসমোটিক প্রেশার একটা কলিগেটিভ প্রপার্টি, তাই যত কণার সংখ্যা বাড়বে তত কলিগেটিভ প্রপার্টি বেশি হবে, আরো পরিমাণ, অর্থাৎ অসমোটিক প্রেশারও তত বেশি হবে। তাই যত আমি সল্ট ইনটেক করব তত আমার অসমোটিক প্রেশার বাড়বে, দ্যাট মিনস তত ব্লাড প্রেশার বাড়বে। সেই জন্য কম লবণ খেতে বলা হয়, এই ব্যাপার। সেকেন্ড, যখন শিরাতে ইনজেকশন দেওয়া হয়, হ্যাঁ, ইন্টারভেনাস ইনজেকশন যখন দেওয়া হয়, তখন যে ইনজেকশনের মধ্যে যে লিকুইডটা থাকে তার কনসেন্ট্রেশন সেটা কিন্তু ব্লাড কনসেন্ট্রেশনের সমান হতে হয়, ব্লাড কনসেন্ট্রেশনের সমান হতে হয়। কেন সমান হতে হয় সেটা তো আমরা আগেই দেখলাম, না হলে তো লোহিত রক্তকণিকা শেষ, তাই না? যদি কম বেশি হয়ে যায়, হয় সংকুচিত হবে না হয় প্রসারিত হবে। নেক্সট অ্যাপ্লিকেশন, গলার সমস্যায় নুন জল দিয়ে গার্গল করতে বলা হয়, এটা কেন? ধরো কারোর গলা হচ্ছে এরকম নর্মাল গলা, গলাটা ফুলেছে কোনো কারণে, ঠিক আছে, ফুলেছে কোনো কারণে, টনসিল হয়েছে বা কিছু হয়েছে, ফুলেছে, যাই হোক। তো ফুলে যাওয়ার একটা কারণ হিসেবে ধরা যেতে পারে যে ওর মধ্যে বেশি পরিমাণে জল জমে গেছে, জল জমে ফুলে গেছে, অর্থাৎ ওই গলার মধ্যে যে কোষগুলো আছে সেই কোষে জল বেশি হয়ে গেছে। তাহলে সেই জল তো কমাতে হবে, না হলে তো গলা ফোলা কমবে না। তাহলে গলার মধ্যে একটা কোষ আমি আঁকলাম, এই কোষে জল বেশি হয়ে গেছে, কোষের মধ্যে জল আছে, এই জলটাকে আমাকে বের করতে হবে। তাহলে বাইরে আমি যদি কনসেন্ট্রেশন বেশিওয়ালা একটা সিস্টেম রাখি, যার কনসেন্ট্রেশন বেশি, তার মধ্যে যদি কোষটাকে রাখি, তাহলে এই জল তো বিশুদ্ধ দ্রাবক, আর বাইরে দ্রবণ, তাহলে দ্রাবক থেকে দ্রবণের মধ্যে জলের প্রবাহ হবে। জলের প্রবাহ যদি ভিতর থেকে বাইরের দিকে হয় তাহলে জল ভিতর থেকে বাইরে চলে আসবে। ওই জন্য বাইরে আমি লবণ জল দিয়ে গার্গেল করবো, NaCl, লবণ জল দিয়ে গার্গেল করব। তার মানে বাইরের কনসেন্ট্রেশন বেশি আর ভিতরে তো জল, অর্থাৎ ভিতরে দ্রাবক আর বাইরে দ্রবণ, তাহলে দ্রাবক থেকে দ্রবণের দিকে জলের প্রবাহ হবে। তাই যদি কোষে জল জমার কারণে, যে কোনো গলার সমস্যা নয়, যদি কোষের মধ্যে বেশি পরিমাণে জল জমে থাকার জন্য গলা ফোলে, তাহলে গার্গেল করলে, অর্থাৎ আমি NaCl পাস করাচ্ছি, NaCl এর সলিউশন পাস করাচ্ছি, তাহলে এই কোষের মধ্যে থেকে জল বেরিয়ে আসবে, গলার সমস্যা ঠিক হবে। এই একটা হলো। অভিস্রবণের লাস্ট টপিক হচ্ছে রিভার্স অসমোসিস। রিভার্স অসমোসিস এটা হচ্ছে অভিস্রবণের অপোজিটটা, মানে হচ্ছে বিপরীত অভিস্রবণ। অভিস্রবণ আমরা জানি যেখানে কনসেন্ট্রেশন কম সেখান থেকে কনসেন্ট্রেশন বেশি সেদিকে দ্রাবকের প্রভাব হয়, এবং যেদিকে কনসেন্ট্রেশন বেশি এদিকে যদি আবার আমি চাপ প্রয়োগ করি, মিনিমাম যে চাপ প্রয়োগ করলে এই প্রবাহটা বন্ধ হয়ে যাবে, অফ হয়ে যাবে, সেটাই হচ্ছে অভিস্রবণ চাপ। এবার চাপ যদি বেশি প্রয়োগ করা হয় তাহলে অপোজিট ঘটনাটা ঘটতে পারে, কনসেন্ট্রেশন বেশি থেকে কনসেন্ট্রেশন কমের দিকে প্রবাহ হতে পারে। তো তখন অভিস্রবণে যে ঘটনা ঘটতো তার উল্টো ঘটনা ঘটবে, এটাকেই বলা হয় রিভার্স অসমোসিস বা বিপরীত অভিস্রবণ। আমরা জানি যে দ্রাবকের থেকে আগে স্লাইডে যাই। হ্যাঁ, দ্রাবক থেকে দ্রবণের দিকে প্রবাহ হয় নর্মাল অভিস্রবণে, কিন্তু বিপরীত অভিস্রবণে কি হয়, দ্রবণ থেকে দ্রাবকের দিকে প্রবাহ হয়। এবার দেখ ইন্টারেস্টিং জিনিস, এর অ্যাপ্লিকেশনটা দেখ। অসমোসিসের ক্ষেত্রে দ্রাবক থেকে হয় দ্রবণে প্রবাহ, রিভার্স অসমোসিসের ক্ষেত্রে হয়
দ্রবণ থেকে দ্রাবকে। এবার দেখ, এখানে বিশুদ্ধ দ্রাবক রয়েছে, ধর জল রয়েছে, আর এ পাশে NaCl প্লাস জল মানে NaCl এর সলিউশন রয়েছে, এখানে অর্ধবেদ্য পর্দা রয়েছে। যদি দ্রবণ থেকে দ্রাবকের দিকে প্রবাহ হয়, রিভার্স অসমোসিস আমি করতে পারি, তাহলে এখান থেকে জল এপাশে আসবে, তাহলে NaCl আর জলের মিশ্রণ থেকে যদি জল বেরিয়ে যেতে থাকে, তাহলে আমার ফাইনালি শুধু NaCl পড়ে থাকবে। এইভাবেই সমুদ্রের লবণাক্ত জল থেকে, মানে কি বলবো, জলটাকে আইসোলেট করা হয়, বিশুদ্ধ জলটাকে বা লবণটাকে আইসোলেট করা হয়। অ্যাকচুয়ালি মানে কি বলবো, শুধু NaCl এর হয়তো পড়ে থাকবে না, মানে যাই হোক, জল এপাশে যেতে থাকবে, তার মানে এইখানে যে জল ছিল অর্থাৎ লবণাক্ত জল ছিল, এই জলটা যদি শুধু এপাশে চলে আসে, তাহলে এই পাশে পিওর ওয়াটার রয়েছে, আরো পিওর ওয়াটার আমি পাবো। তাহলে এখান থেকে আমি জলকে বিশুদ্ধ করতে পারি, সমুদ্রের জলকে বিশুদ্ধ করতে পারি, পানীয় জলে পরিণত করতে পারি। এটা একটা খুব বড় অ্যাপ্লিকেশন। লাস্ট টপিক বাট নট দ্য লিস্ট, abnormal colligative property. Colligative property. abnormal colligative property হচ্ছে, আমরা এর আগে যত colligative property পড়লাম তাতে দ্রাব আমরা নিয়েছি কঠিন, অনুদ্বায়ী, তড়িৎ অবিশ্লেষ্য। তড়িৎ অবিশ্লেষ্য মানে বিভাজন হয় না, মানে ধরো এ থেকে ভেঙে বি প্লাস সি এরকম ভেঙে যায় না, বা সংযোজন অযোগ্য, তার মানে এ আর বি মেশালাম, তারা সংযোজিত হয়ে এ বি তৈরি হয়ে যায় না, বা দুটো এ সংযোজিত হয়ে A2 এরকম হয়ে যায় না, সংযোজন হয় না বা বিয়োজনও হয় না। এটা হচ্ছে কলিগেটিভ প্রপার্টি। কিন্তু অ্যাবনর্মাল কলিগেটিভ প্রপার্টি হচ্ছে, যদি এটা হয় অথবা এটা হয়, তাহলে কলিগেটিভ প্রপার্টিতে তার কি এফেক্ট করবে। আমরা যে এত সূত্র পড়লাম, রাউল্টের সূত্র পড়লাম, প্রত্যেকটা চারটের ক্ষেত্রে আমরা এক এক করে সূত্র পড়লাম, এত কিছু পড়লাম, তাহলে আমার যদি দ্রাবটা তড়িৎ বিশ্লেষ্য হয়ে যায় বা সংযোজন হয়ে যায় তাতে, তাহলে আমার কি চেঞ্জ হবে, সেটাই হচ্ছে অ্যাবনর্মাল কলিগেটিভ প্রপার্টি। খুব সিম্পল, আমরা আগে সূত্রগুলো লিখি, যে আমরা চারটে যে কলিগেটিভ প্রপার্টি পড়লাম তাতে কি কি সূত্র আমরা ইউজ করেছি। রিলেটিভ লোয়ারিং অফ ভেপার প্রেসার, বাষ্পচাপের আপেক্ষিক অবনমন, এলিভেশন অফ বয়েলিং পয়েন্ট, ডিপ্রেশন অফ ফ্রিজিং পয়েন্ট, আর অসমোটিক প্রেসার। এই চারটে পড়েছি। এর ক্ষেত্রে সমীকরণ কি ছিল, রাউল্টের সূত্র থেকে P0 মাইনাস P/P0, বাষ্পচাপের আপেক্ষিক অবনমন ইকুয়াল টু x2 ছিল। এর ক্ষেত্রে সূত্র ছিল ডেল্টা টিবি ইকুয়াল টু KB ইন্টু এম, এম মানে হচ্ছে মোলালিটি, ডেল্টা টিএফ ইকুয়াল টু ছিল KF ইন্টু এম, মোলালিটি, আর এটাই ছিল পাই সমান CRT। কি করা হলো, যে এখানে যদি আমি দ্রাব যদি তড়িৎ অবিশ্লেষ্য সংযোজনযোগ্য ওইসব যদি হয়, তাহলে এই সূত্রটা প্রযোজ্য। কিন্তু যদি সেরকম না হয়, দ্রাব যদি বিয়োজিত হয়, মানে বিয়োজন যোগ্য অথবা সংযোজনযোগ্য মানে বিয়োজন হয় বা সংযোজন হয়, তাহলে এই সূত্রটা তো খাটবে না। তাহলে কি হবে সেই সূত্রটা, এই সূত্রের পরিবর্তিত রূপ কি হবে, জাস্ট আগে আমি একটা ফ্যাক্টর দিয়ে গুণ করে দেবো, আই আই আই, একটা ফ্যাক্টর দিয়ে গুণ করে দেবো। আই কে বলবো আমি ভ্যান্ট হফ ফ্যাক্টর। RLVP টা আমরা আগে দেখি, রিলেটিভ লোয়ারিং অফ ভেপার প্রেসার। থিওরিটিক্যালি রিলেটিভ লোয়ারিং অফ ভেপার প্রেসারের ভ্যালু কি হবে, P0 মাইনাস P/P0, এর ভ্যালুটা হবে আই ইন্টু, আই তো হবে না, যখন আমি ক্যালকুলেশন করব তখন তো তাতে তো আই নেই,
মানে আমরা আগে যে সূত্রটা পড়েছিলাম সেটা হবে x2। কিন্তু প্র্যাকটিক্যালি যদি এরকম কিছু ঘটনা ঘটে, বিয়োজন বা সংযোজন, প্র্যাকটিক্যালি আমরা পাবো p0 মাইনাস p বাই p0, মানে আমরা পাবো কোন একটা কনস্ট্যান্ট ইন্টু x2। তাহলে এই যে প্র্যাকটিক্যালি আমরা পেলাম, অর্থাৎ এটা হচ্ছে অবজার্ভড, আমরা লক্ষ্য করলাম। তাহলে আমরা লিখতে পারি এই যে অবজার্ভড সমান i ইন্টু x2 পেয়েছি, x2 তো আমাদের থিওরিটিক্যালের, তাই তো, থিওরিটিক্যালের, অর্থাৎ থিওরিটিক্যালের যে ভ্যালু পেয়েছি সেটার সঙ্গে i গুণ করলে আমরা অবজার্ভড এর ভ্যালু পাবো। থিওরিটিক্যাল ভ্যালু হচ্ছে এইটা, তার সঙ্গে i গুণ করলে আমরা অবজার্ভড ভ্যালু পাবো। থিওরিটিক্যালের সঙ্গে i গুণ করলে আমরা অবজার্ভড ভ্যালু পাবো। তাই i মানে হচ্ছে, i এর যদি সংজ্ঞায়িত করতে যাই আমি i কে, তাহলে i বলবো যে ও বাই টি, আমি এভাবে মনে রাখি, ও বাই টি মানে অপারেশন থিয়েটার আমরা যেরকম বলি ওটি, তো আই মানে হচ্ছে ও বাই টি, অবজার্ভড বাই থিওরিটিক্যাল। অবজার্ভ মানে হচ্ছে কি আমরা লক্ষ্য করলাম, প্র্যাকটিক্যালি আমরা কি করলাম, পরীক্ষালব্ধ মান আর কি, পরীক্ষা করে আমরা যেটা পেলাম। তাহলে আই মানে আমরা লিখতে পারি পরীক্ষালব্ধ মান কিসের, যে কোনো সংখ্যাগত ধর্মের, সংখ্যাগত ধর্মের পরীক্ষালব্ধ মান, এই সংখ্যাগত ধর্মের তাত্ত্বিক মান। তাত্ত্বিক মানে হচ্ছে থিওরিটিক্যাল। এটাই হচ্ছে ভ্যান্ট অফ গুণক বা ভ্যান্ট অফ ফ্যাক্টরের সংজ্ঞা। তাহলে আই মানে যদি পরীক্ষালব্ধ আর তাত্ত্বিক মান হয়, পরীক্ষালব্ধ এরকম লিখতে পারি, তাহলে আই এর ভ্যালু লিখতে পারি আমি এরকম, পরীক্ষালব্ধ বাই তাত্ত্বিক। ধরো আমি যদি এলিভেশন অফ বয়লিং পয়েন্টের ক্ষেত্রে পরীক্ষালব্ধ আর তাত্ত্বিক যদি এরকম বলি, বা অসমোটিক প্রেসারের ক্ষেত্রে বলছি, দেখ পাই ড্যাশ মানে আমি যদি বলি এটা পরীক্ষালব্ধ আর পাই হচ্ছে তাত্ত্বিক, তাহলে আই সমান পাই বাই পাই লিখতে পাই ড্যাশ বাই পাই লিখতে পারি। ডেল্টা টি এফ এর ক্ষেত্রেও লিখতে পারি ডেল্টা টি এফ এটা হচ্ছে পরীক্ষালব্ধ, বাই ডেল্টা টি এফ এটা হচ্ছে থিওরিটিক্যাল। এরকম ডেল্টা টি বি লিখতে পারি ড্যাশ আর কি, সরি এটা ড্যাশ বাই ডেল্টা বি লিখতে পারি, সমান এটাকে যদি আমি ডেল্টা পি ধরি এই টোটালটাকে, তাহলে ডেল্টা পি ড্যাশ বাই ডেল্টা পি এরকম লিখতে পারি। অর্থাৎ যে কোনো দুটো সংখ্যাগত ধর্মের পরীক্ষালব্ধ মান এবং তাত্ত্বিক মানের অনুপাতকেই বলা হয় ভ্যান্ট অফ গুণক বা ভ্যান্ট অফ ফ্যাক্টর। বেশ, এখান থেকে আরেকটা জায়গায় আমরা যাব, সেটা হচ্ছে আই কে ভাবে লেখা যায়, সংযোজন বা বিয়োজন তো হবে বললাম, তারপর আফটার, হ্যাঁ মানে সংযোজন বা বিয়োজনের পর আফটার এন টোটাল মোল সংখ্যা অফ সলিউট, দ্রাবের টোটাল মোল সংখ্যা আফটার মানে সংযোজন বা বিয়োজনের পর, আর এটা হচ্ছে বিফোর সংযোজন বা বিয়োজনের আগে, এন টোটাল মোল সংখ্যা অফ সলিউট দ্রাবের, এটাকেও আই হিসেবে ডিনোট করা যায়। এটা হচ্ছে মোল সংখ্যা। আমরা জানি মোল সমান ওয়েট বাই মোলার মাস, কি পরিমাণ নিয়েছি বাই মোলার মাস, তাই তো। তার মানে মোলার মাস আর এন মোল সংখ্যা এটা অপোজিট ইনভার্সলি প্রপোর্শনাল। তাহলে এটা যদি কি বলবো, এটা যদি আফটার এটা হয়, তাহলে এটা মানে আমি লিখতে পারি, মানে যেহেতু মোলার মাসের সঙ্গে এটা ইনভার্সলি প্রপোর্শনাল, তাহলে আমি বলতে পারি বিফোর মানে আগে মোলার মাস অফ সলিউট, সংযোজন বিয়োজনের আগে কি ছিল, বাই আফটার মোলার মাস অফ সলিউট। অর্থাৎ দ্রাবের আণবিক ভরের তাত্ত্বিক মান বাই পরীক্ষালব্ধ মান, ঠিক আছে, মোলার মাসের। এটা কিন্তু টি বাই ও বাই টি না, হ্যাঁ এটা মানে থিওরিটিক্যাল বাই অবজার্ভ, যেহেতু মোল সংখ্যাটা ওরকম, মানে মোল সংখ্যার ক্ষেত্রে কিন্তু অবজার্ভ বাই থিওরিটিক্যাল আই এর ভ্যালু।
কিন্তু মোলার মাস যেহেতু মোল সংখ্যার ইনভার্সলি প্রপোর্শনাল, তাই সেটা কিন্তু T/O, থিওরিটিক্যাল বাই অবজার্ভ। তাহলে দ্রাবের মোলার মাস বা আণবিক গুরুত্বের তাত্ত্বিক মান এবং পরীক্ষালব্ধ মানের অন্তরকে অন্তর না অনুপাতকে বলা হয় ইভেন্ট অফ ফ্যাক্টর, অথবা দ্রাবের মোল সংখ্যার অবজার্ভ মানে পরীক্ষালব্ধ মান আর তাত্ত্বিক মানের অনুপাতকে বলা হয় ইভেন্ট অফ ফ্যাক্টর। এইভাবে ডিফাইন করা যায়। এবার যে সংযোজন বা বিয়োজন হবে, সংযোজন বা বিয়োজনের জন্য আমরা একটা জিনিস, একটা টার্ম পড়েছিলাম ক্লাস 11-এ মেবি, সেটা হচ্ছে আয়নায়ন মাত্রা। আয়নায়ন মাত্রা এটা হচ্ছে আলফা দিয়ে ডিনোট করা হয়। বা এটাকে বলা হয় বিয়োজন মাত্রা। বিয়োজন মাত্রা ধরো এ থেকে বি প্লাস সি হচ্ছে, বি প্লাস 2c হচ্ছে। ধরো রিঅ্যাকশনের শুরুতে কনসেন্ট্রেশন ছিল টি সমান 0, রিঅ্যাকশনের শুরুতে কনসেন্ট্রেশন ছিল সি, এটা নেই, প্রোডাক্ট তৈরি হয়নি রিঅ্যাকশনের শুরুতে। একটা সময় পর গিয়ে সি মাইনাস সি এর আলফা অংশ বিক্রিয়া করলো, আলফা সি, সি এর আলফা অংশ বিক্রিয়া করলো। তাহলে বি এর মানে এই সি এর আলফা অংশ যদি বিক্রিয়া করে, এই প্রোডাক্ট বি তৈরি হবে সেই আলফা সি পরিমাণ, আর সি তৈরি হবে 2 আলফা সি পরিমাণ, যেহেতু সি এ এর ডাবল তৈরি হচ্ছে এরকম। তো এটাই মোটামুটি আলফা। একটু দেখে নিস ক্লাস 11-এ যদি মনে না থাকে বিয়োজন মাত্রা কি। আয়নিক ইকুইলিব্রিয়াম চ্যাপ্টারে আছে, আয়নিক ইকুইলিব্রিয়াম বা আয়নীয় সাম্যাবস্থা এই চ্যাপ্টারে রয়েছে বিয়োজন মাত্রা। বেশ, যাই হোক, এই আলফার সঙ্গে আই এর সম্পর্ক আছে। ভ্যান হফ গুণক এবং আয়নায়ন মাত্রা বা বিয়োজন মাত্রার সম্পর্ক, এটা পরীক্ষায় আসে, এসছে বোধহয় একবার। আলফা সমান হচ্ছে I-1/n-1। n মানে কি? ধরো এ বিয়োজিত হচ্ছে, বিয়োজিত হয়ে বি প্লাস সি প্লাস ডি তৈরি হচ্ছে, তাহলে বিয়োজিত হয়ে কতগুলো জিনিস তৈরি করলো সেটাই হচ্ছে n। তাহলে এখানে n এর ভ্যালু 3 এরকম। তো আলফা মানে হচ্ছে আয়নায়ন মাত্রা, এটা মানে হচ্ছে ভ্যান হফ ফ্যাক্টর, আর n মানে হচ্ছে আয়নিত হয়ে কতগুলো আয়ন তৈরি করে এটাই। যেমন যদি KCl হয় তাহলে এক্ষেত্রে n এর ভ্যালু কিন্তু 2, কারণ KCl বিয়োজিত হয়ে K প্লাস আর Cl মাইনাস হবে। ধরো Al2SO4 হোল 3 এরকম নিয়েছি, তাহলে এটা বিয়োজন হলে 2Al3 প্লাস 3SO4 2 মাইনাস এরকম হবে। তাহলে টোটাল 2 আর 3 5টা, তাহলে এখানে কিন্তু n এর ভ্যালু 5। বেশ, এই হলো বিয়োজন মাত্রার সঙ্গে সম্পর্ক। তেমনই যদি সংযোজন মাত্রা বলি, বিয়োজন মাত্রার অপোজিট হচ্ছে সংযোজন মাত্রা। সংযোজন মাত্রা এটাকে আমি যদি এক্স দিয়ে ডিনোট করি, এক্স সমান ঠিক এরকমই সূত্র, I-1/n-1 না হয় যেহেতু সংযোজন হচ্ছে তাই 1/n-1। ধরো n সংখ্যক এ বিক্রিয়া করে an তৈরি হচ্ছে, এই হচ্ছে সেই n, মানে কতগুলো জুড়ে একটা মানে সংযোজন হচ্ছে, তো তাহলে কতজন মিলে জুড়ে একটা জিনিস তৈরি হচ্ছে। এটা যেমন বিয়োজিত হয়ে 3জন হলো, উল্টো জিনিসটা ভাবি, 3জন সংযোজিত হয়ে একটা তৈরি হচ্ছে, তাহলে এখানে সেই x এর ভ্যালু হয়ে যাবে 3। এটাই অ্যাকচুয়ালি। এই হলো সংযোজন মাত্রা, বিয়োজন মাত্রা, তার সঙ্গে সম্পর্ক। যেমন যেমন একটা এক্সাম্পল দিই, ধরো অ্যাসিটিক অ্যাসিড, এই সংযোজন মাত্রার একটা এক্সাম্পল। আগেরগুলো তো দেখলাম KCl, Al2SO4 ধরো অ্যাসিটিক অ্যাসিড আমি দ্রবীভূত করেছি, তাহলে তার ক্ষেত্রে এটা কি সংযোজন অযোগ্য বা তড়িৎ অবিশ্লেষ্য কি, এটা দেখা যাক। CH3C ডাবল বন্ড ও জলের মধ্যে দিলেই ও এরকম হয়ে যাবে, OH, CH3C ডাবল বন্ড ও OH, দুটো এরকম জুড়ে যায় এইভাবে, হাইড্রোজেন বন্ড দিয়ে জুড়ে যায়, তাহলে এটা একটা ডাইমার হয়ে গেল, তাই তো? অর্থাৎ দুটো অ্যাসিটিক অ্যাসিড মিলে একটা এরকম তৈরি হয়ে গেল, তাই এখানে n এর ভ্যালু কিন্তু 2 হয়ে গেল। তাহলে x সমান I-1/1/2-1 এরকম একটা ফর্মুলা হয়ে যাবে। এই সূত্র দিয়ে বেশ কিছু অঙ্ক আছে করা যেতে পারে, যেমন
একটা অঙ্ক তাহলে আমরা ট্রাই করি, এটা হলেই শেষ। ধরো একটা দ্রবণ আছে বেরিয়াম নাইট্রেটের, BaNO3 বেরিয়াম নাইট্রেট এবং জলের একটা দ্রবণ আছে। সেই দ্রবণের গাঢ়ত্ব, হ্যাঁ, কনসেন্ট্রেশন হচ্ছে 0.1 মোলার। এই দ্রবণে এই বেরিয়াম নাইট্রেটের ভ্যান হফ ফ্যাক্টর আই এর ভ্যালু হচ্ছে 2.74। বলছে যে এখানে আয়নায়ন মাত্রা কত? আয়নায়ন মাত্রা কত? আয়নায়ন মাত্রা মানে আলফা। আমরা জানি আলফা সমান I-1/n-1। আই এর ভ্যালু জানি, এন এর ভ্যালু জানি না। দেখবো এন এর ভ্যালু কি হবে, BaNO3 এটা ভেঙে যতগুলো তৈরি হয় সেটাই তো আয়নায়ন মাত্রা। এটা ভেঙে এটা যদি জলের মধ্যে দিই, ব্র্যাকেটে জলের মধ্যে দেওয়া মানে ব্র্যাকেটে অ্যাকুয়াস লিখতে হয়, তাহলে বেরিয়াম 2+, এভাবে ভেঙে লিখতে পারিস নিশ্চয়ই, Ba2+ অ্যাকুয়াস প্লাস 2NO3- অ্যাকুয়াস, এভাবে ভেঙে লিখতে পারিস তো? হ্যাঁ পারি। ওকে। যেমন যদি A2B3 এরকম কিছু ভাঙে তাহলে কি হবে, 2A টু দি পাওয়ার হয়ে যাবে 3+, প্লাস 3B হয়ে যাবে উপরে 2+। মানে যোজ্যতা, A এর যোজ্যতা হয়ে যায় B এর নিচে যেটা আছে, আর B এর যোজ্যতা হয়ে যায় A এর নিচে যেটা আছে, এরকম। আর A যেহেতু দুটো আছে তাই তার আগে 2, B যেহেতু 3টে আছে তাই 3, কিন্তু B এর পাশে 3 আছে বলে A এর মাথায় চলে যাবে 3, আর এইভাবে লিখতে হয়। যাই হোক, তো এখানে একটা ভেঙে কটা তৈরি হচ্ছে টোটাল? 3টে না? একটা BA আর দুটো NO3, টোটাল 3টে তৈরি হচ্ছে, তাই N এর ভ্যালু হয়ে যাবে 3। তাহলে I-1 মানে 2.74 - 1/3 - 1 আলফা হয়ে যাবে। এখান থেকে আলফার ভ্যালু আসবে 0.87। তো অতএব আয়নায়ন মাত্রা এইভাবে লিখতে পারি, পার্সেন্টেজেও লিখতে পারি যে আয়নায়ন মাত্রা হচ্ছে 87%। 0.87 মানে আলফা ইকুয়াল টু 0.87 লিখতে পারি, বা এভাবে লিখতে পারি যে বেরিয়াম নাইট্রেটের এই দ্রবণে আয়নায়ন মাত্রা হচ্ছে 0.87। সহজ তো কোশ্চেন? হুম। বেশ, আরেকটা কোশ্চেন দেখা যাক, খুবই ইজি। KBr এর একটা জলীয় দ্রবণ রয়েছে, KBr আর জল রয়েছে। দ্রবণের গাঢ়ত্ব কনসেন্ট্রেশন হচ্ছে 0.5 মোলার। ভালো কথা। এই দ্রবণে বলছে 80% KBr আয়োনাইজ হয়, আয়োনাইজেস। 80% KBr যদি আয়োনাইজ হয় তাহলে আয়ন ভবন মাত্রা আলফা সমান 0.80 হয়ে যাবে, তাই তো? 80% মানে 80/100। তাহলে এখানে বলছে ভ্যান হফ ফ্যাক্টরের ভ্যালু কত? খুব সহজ, আমরা জানি আলফা সমান I-1/n-1। আলফার ভ্যালু জানি, আই এর ভ্যালু বের করতে দিয়েছে, এন এর ভ্যালু জানলেই হয়ে যাবে। KBr ভাঙলে কি হবে, K+ প্লাস Br-, অবশ্যই অ্যাকুয়াস লিখবো ব্র্যাকেটে। তারপরে লিখবো যে একটা KBr ভাঙলে দুটো কণা তৈরি হয়, তাই এই ক্ষেত্রে n = 2 সমান আলফা এর ভ্যালু বসিয়ে দেবো 0.80, মানে 0.8 আর কি, I-1 বাই n মানে হচ্ছে 2-1। এখানে ক্যালকুলেশন করে যা আসবে তাই। পারা যাবে তো এরকম কোশ্চেন? হুম হুম। ওকে। আর একটা ইম্পর্টেন্ট কোশ্চেন আছে, দেখি আমি যদি খুঁজে পাই। K2HgI4 দিয়ে বেশ, এই কোশ্চেনটা বেশ ইম্পর্টেন্ট। বলছে KI এর একটা জলীয় দ্রবণ আছে, অ্যাকুয়াস দ্রবণ। এর মধ্যে যদি আমি HgI2 মার্কিউরাস আয়োডাইড, মার্কিউরাস না মার্কিউরিক আয়োডাইড যদি যোগ করি তাহলে কি হয়, ভেপার প্রেসার, বাষ্পচাপ নাকি বেড়ে যায়। দ্রাব যোগ করলে তো বাষ্পচাপ কমে যায়, তাই না? একটা একটা দ্রবণ রয়েছে, আমি আরো দ্রাব যোগ করছি, তাহলে তো বাষ্পচাপ কমে যাওয়ার কথা, কিন্তু বেড়ে যায়। কি হলো এখানে? ঘটনাটা হচ্ছে, ধরো
একটা সলিউশন, প্রথমে সলিউশনটা ছিল কে আই ছিল প্লাস জল ছিল, জল এবং কে আই সলিউশন ছিল। এই অবস্থায় ভেপার প্রেশার হচ্ছে ধরো P1, বাষ্পচাপ P1। তারপর আমি কি করলাম, কে আই প্লাস জল ছিল, তার মধ্যে আমি HgI2 মেশালাম, এখানে ভেপার প্রেশার হয়ে গেল P2। প্রশ্নে বলছে যে P2 গ্রেটার দ্যান P1। এটা আমরা দেখবো যে কেন। জেনারেলি মনে হতে পারে এখানে ঠিক আছে, শুধু জল থাকলে যে বাষ্পচাপ হতো তার সঙ্গে কে আই মেশালে বাষ্পচাপ বেড়ে গেছে, আবার তার সঙ্গে HgI2 যোগ করলে আরো বেড়ে যাবে, যত দ্রাব্য যোগ করবো তত দিতে পারবে, কিন্তু এখানে কমছে কেন? ফ্যাক্ট ইজ, যখন কে আই প্লাস জল ছিল তখন কণার সংখ্যা দেখবো, এক একটা কে আই পিছু, এক একটা কে আই অ্যাকুয়াস ছিল, এটা ভেঙে গিয়ে কে প্লাস প্লাস আই মাইনাস তৈরি হচ্ছিল। অর্থাৎ যদি আমি 1 মোল কে আই এর মধ্যে থাকতো তাহলে আমি 2 মোল কণা পেতাম, তাই না? যেহেতু একটা থেকে দুটো তৈরি হচ্ছে, তাই এখানে কণার সংখ্যা হচ্ছে, মানে এন এর ভ্যালু এখানে 2। কিন্তু যখন আমি এটা মেশাবো তখন কি হবে, 2 কে আই, দুটো কে আই HgI2 এর সঙ্গে বিক্রিয়া করে তৈরি করবে K2HgI4, একটা জটিল লবণ তৈরি করবে। তাহলে এখানে কতগুলো কণা থেকে কতগুলো কণা তৈরি হচ্ছে, 2ki মানে 2k প্লাস প্লাস 2i মাইনাস, 2k প্লাস 2i মাইনাস। টোটাল কণার সংখ্যা হচ্ছে এখানে 4। আর এখানে টোটাল কণার সংখ্যা কি, 2k প্লাস প্লাস HgI4 2 মাইনাস। তাহলে টোটাল এখানে কণার সংখ্যা হচ্ছে 2 প্লাস 1 3। 4টে কণা থেকে 3টে কণা তৈরি হচ্ছে, তাই তো? হুম আগে শুধু কে আই ছিল, মানে কে আই তো এভাবে ভাঙে, তো আগে শুধু কে আই ছিল, তাতে যদি 4টে কণা থাকতো তাহলে বিক্রিয়া করার পর 3টে কণা তৈরি হচ্ছে, তাহলে কণার সংখ্যা বা আয়নের সংখ্যা কমে যাচ্ছে তো। এই HgI2 যোগ করার আগে ছিল 4টে, ধরো যোগ করার পর হয়ে যাচ্ছে 3টে, তাহলে দ্রাব কণার সংখ্যা বিক্রিয়ার পর কমে যাচ্ছে। তাহলে দ্রাব কণার সংখ্যা যদি কমে যায় তাহলে এই বাষ্পচাপ কমে যাবে, বাড়বে না। ক্লিয়ার? হুম, হ্যাঁ হ্যাঁ এটা পুরোনো বইয়ে হর্সের 3 দাগে আছে, দেখে নিস। প্রশ্নটা একবার বলি, খুঁজে নিস যদি ওই দাগে নাও থাকে, যে পটাশিয়াম আয়োডাইডের জলীয় দ্রবণে মার্কিউরিক আয়োডাইড যোগ করলে বাষ্পচাপ বৃদ্ধি পায় কেন? সরি, আমি তো একটু ভুল বলে ফেললাম। না, একটু ভুল ব্যাখ্যা হয়ে গেছে। হ্যাঁ, আচ্ছা, এখানে কণার সংখ্যা কমে গেল তো। দেখ 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 একটুখানি, ঠিকই হয়েছে। এখানে 4টে থেকে হ্যাঁ 3টে, হুম অর্থাৎ এখান থেকে এখানে গেলে কণার সংখ্যা কমে যাচ্ছে। ধরো এইখানে দ্রবণটা ছিল এরকম, এই দ্রবণের উপরে এখানে এইগুলো হচ্ছে দ্রাবক আর এইগুলো হচ্ছে দ্রাব। টোটাল ধরো 5টা এরকম, উপরে 5টা মলিকিউল দাঁড়াতে পারে, তার মধ্যে 3টে রয়েছে দ্রাবক, 2টো রয়েছে দ্রাব। তাহলে এখানে যে বাষ্পচাপ এই 3টের জন্যই বাষ্পচাপ তো আসে দ্রাবক থেকে। আর এখানে কণার সংখ্যা কমে গেছে, তাই না? কণার সংখ্যা কমে গেছে মানে 5টা টোটাল জায়গা, আগে এই কণা ছিল 2টো জায়গায়, কণার সংখ্যা কমে গেছে মানে এখানে ধরো কণা এখানে একটা জায়গায় আছে, একটা জায়গায় আছে। তাহলে টোটাল 5টা জায়গা ছিল, তাহলে এখানে এই সারফেসে পৃষ্ঠতলে দ্রাবকের সংখ্যা বেড়ে যাবে না, দ্রাবক অণুর সংখ্যা, তাহলে এখানে ভেপার প্রেশার বাড়বে, তাই তো? বোঝা গেল এবার নাকি আবার বলবো? বুঝতে পেরেছি। ওকে, ঠিক আছে, দেখে নিস তাহলে। বেশ। হুম
আহ এরপর যেগুলো করবি এগুলো প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, হ্যাঁ প্রিভিয়াস ইয়ার কোশ্চেন বইয়ের পেছনে আছে, সেগুলো সব নিজে নিজে সলভ করবি। আর এক্সারসাইজের হুম এক্সাম্পল প্রত্যেকটা পার্টের শেষে অঙ্ক দেওয়া আছে, সেই অঙ্কগুলো অবশ্যই ভালো করে করবি, ঠিক আছে? তো এই চ্যাপ্টার হ্যাঁ হ্যাঁ এভাবেই শেষ হলো।